এপিসোডের শুরুতেই আমরা দেখি অ্যালন এখন অবশেষে ৫ বছর বয়সে পৌঁছে গেছে। আর আজ সে যাচ্ছে সেই গুরুত্বপূর্ণ অ্যাপ্রেইজাল সেরিমনিতে। পথে যেতে যেতে অ্যালান তার বাবা রিনকে জিজ্ঞেস করে, বাবা, এই অ্যাপ্রেইজাল সেরিমনি আসলে কেমন হয়? রিন তাকে বুঝিয়ে বলে, এটা একটা বিশেষ অনুষ্ঠান। এখানে গরিব মানুষ থেকে শুরু করে অভিজাত বা নোবেল সবাই আসে। যখন কোনো শিশু ৫ বছর বয়সে পৌঁছে যায়, তখন সেই অনুষ্ঠানে অংশ নিতে পারে। যদি তোমার ভেতরেও কোনো বিশেষ প্রতিভা থাকে, তাহলে তুমি আমাদের এই দারিদ্র্য থেকে বের করে আনতে পারবে। তবে ঋণ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানায়। কিন্তু একটা সমস্যা আছে, সেখানে তোমার অনেক প্রতিদ্বন্দ্বী থাকবে। কারণ আমরা যখন থেকে এই এলাকায় এসেছি, তখন থেকে এখানে অনেক শিশুর জন্ম হয়েছে। তার মানে আজকের এই অনুষ্ঠানে তোমার মতো বয়সের আরও অনেক বাচ্চা আসবে। ঠিক তখনই সেখানে গ্যাডা এসে পৌঁছায় ক্রেনাকে নিয়ে। তারাও এখন এই অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর তারা অনেক বড় বড় ঘরবাড়ি দেখতে পায়। এগুলো দেখে ক্রেনা ভীষণ উত্তেজিত হয়ে ওঠে। আসলে এমন ঘরবাড়ি অ্যালানও জীবনে প্রথমবার দেখছে। অ্যালান মনে মনে ভাবে, সম্ভবত এটা সাধারণ মানুষের কোনো গ্রাম। তারপর তারা সেখানেই পৌঁছে যায়। ক্রেনা আশাভরা কণ্ঠে বলে, আমি আশা করছি আমার ভেতরে যেন একজন সোর্সউম্যান হওয়ার প্রতিভা থাকে, তাহলে আমি একজন নাইট হতে পারবো। এরপর তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা। চারদিকে তাকিয়ে অ্যালান দেখে এখানে ইতিমধ্যেই অনেক মানুষ জড়ো হয়েছে, আর তাদের সবার পোশাকও খুব সুন্দর ও দামি দেখাচ্ছে। অ্যালান তো জীবনে প্রথমবার এমন ভালো পোশাক দেখছে। ওদিকে কিছু মানুষ আবার তাদের দিকেই তাকিয়ে ফিসফিস করে বলছে, দেখো, এখানে তো সার্ফরাও এসেছে। এর কিছুক্ষণ পর সবাই হঠাৎ চুপ হয়ে যায়। তখন চার্চের ভেতর থেকে ৩ জন ব্যক্তি বাইরে বেরিয়ে আসে। তাদের একজন সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, সৃষ্টি দেবী এলমিয়া, যিনি ক্রিয়েশনের দেবী, তিনি আমাদের সবাইকে সমানভাবে আশীর্বাদ করেছেন এবং একটি ভালো সুযোগ দিয়েছেন। এই দেশেও এমন অনেক বীরের জন্ম হয়েছে যারা একসময় সাধারণ সার্ফ পরিবারেই জন্ম নিয়েছিল। শুনে আশেপাশের লোকেরা অবাক হয়ে যায়। তারা বলে, কি, হিরোরা নাকি আগে গরিবও ছিল? তখন অন্যরা উদাহরণ দিয়ে বলে, হ্যাঁ, যেমন ক্লেয়াস, যে এখন একজন বিখ্যাত সায়েন্টিস্ট, সে একসময় ছিল একজন সাধারণ কম্বোনার। আর ডুয়ার্স, যে এখন সোর্ড লর্ড, সেও আগে একজন সার্ফ ছিল। এ কথা শুনে বেলেনেরও হঠাৎ মনে পড়ে যায়, যখন সে এই গেমটা শুরু করেছিল তখন অপশনের মধ্যে হিরো বা সোর্ড লর্ড ক্লাস বেছে নেওয়ার সুযোগও ছিল। সে নিজের মনে বলে, আমি তো ভাবিনি যে এই ক্লাসগুলো সত্যি সত্যি এই পৃথিবীর মধ্যে প্রযোজ্য হবে। তখন এলেন বলে, এখন বুঝতে পারছি কেন সবাই এই সেরেমনিতে সমানভাবে অংশ নিতে পারে। এরপর সবাই মিলে চার্চের ভেতরে প্রবেশ করে। চার্চে ঢুকে এলেন এই পৃথিবীর দেবতার একটি মূর্তি দেখতে পায়। সে জানতে পারে মাঝখানে যে মূর্তিটি আছে সেটি এলমিয়ার মূর্তি, অর্থাৎ সৃষ্টির দেবতা, গড অফ ক্রিয়েশন। আর এই এলমিয়াই সেই ব্যক্তি যে এই গেমটির ক্রিয়েটর। অনেক আগে সে এলেনকে একটি দুঃখ প্রকাশের চিঠিও পাঠিয়েছিল। এরপর সেরেমনি শুরু হয়ে যায়। প্রথমে ডাকা হয় গ্রামের প্রধানকে। তার নাম ডেবুজি, আর তার ছেলের নাম প্যালোমাস। ডেবুজি তার ছেলেকে বলে, প্রথমে তোমাকে এসে এই ক্রিস্টাল বলের ওপর হাত রাখতে হবে। যদি তোমার মধ্যে কোনো ট্যালেন্ট বা বিশেষ অ্যাট্রিবিউট থাকে, তাহলে সেটা সামনে রাখা মেটাল প্লেটে দেখা যাবে। প্যালোমাস রাজি হয়ে যায়। আমরা দেখি সে ভীষণ নার্ভাস। তবুও শেষ পর্যন্ত সে ক্রিস্টাল বলের ওপর হাত রাখে। সাথে সাথেই তার স্ট্যাটাস সামনে ভেসে ওঠে। ওটা দেখে এলেন মনে মনে ভাবে, এই স্ট্যাটাস পেজটা তো ঠিক সেই রকমই যেমনটা আমি আমার গ্রিমোরে দেখতে পাই। লোকেরা তখন প্যালোমাসের স্ট্যাটাস পরীক্ষা করে বলে, তোমার মধ্যে মার্চেন্ট হওয়ার ট্যালেন্ট আছে। অ্যালান জানতে পারে যে এই সেরেমনিতে তোমার যত স্ট্যাটাস বা অ্যাট্রিবিউট আছে সেগুলো সংখ্যা হিসেবে নয়, বরং র্যাঙ্ক আকারে দেখানো হবে। আর অ্যালান আগেই জেনে গিয়েছিল যে তার গ্রিমোর অন্য কেউ দেখতে পারবে না। এরপর আরেকটি শিশু নিজের ট্যালেন্ট পরীক্ষা করতে সামনে আসে, কিন্তু দেখা যায় তার ভেতরে কোনো ট্যালেন্টই নেই। এটা দেখে সে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে চলে যায়। সেই দৃশ্য দেখে অ্যালানও বুঝে যায় যে সবার মধ্যেই ট্যালেন্ট থাকে, এমনটা নয়।
এরপর আরেকটি ছেলে সামনে আসে, যার নাম দোগারা। সে যখন ক্রিস্টালের উপর হাত রাখে, তখন সেখানে থাকা লোকেরা তাকে বলে, তোমার ভেতরে একটি ট্যালেন্ট আছে, তুমি একজন এক্স ইউজার। এটা শুনে সে খুবই খুশি হয়ে যায় এবং দৌড়ে গিয়ে তার বাবাকে এই খবরটা জানায়। তার বাবাও এটা শুনে ভীষণ গর্বিত হয়ে পড়েন। এদিকে অ্যালান এটা দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ দোগারার অ্যাটাক র্যাঙ্ক এ। অ্যালান জীবনে প্রথমবারের মতো এ র্যাঙ্কের অ্যাট্রিবিউট দেখল। পরের দৃশ্যে দেখা যায় একে একে সবারই পালা আসছে। কারো ট্যালেন্ট আছে, আবার কারো নেই। দেখতে দেখতে প্রায় সবাই তাদের পরীক্ষা শেষ করে চলে যায়। এরপর আসে গার্ডার মেয়ে ক্রেনার পালা। ক্রেনা যখন ক্রিস্টালের উপর হাত রাখে, তখন ক্রিস্টালটি হঠাৎ খুব তীব্রভাবে জ্বলে উঠতে শুরু করে। এটা দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। চার্চের লোকেরাও ক্রেনার ট্যালেন্ট দেখে বিস্মিত হয়ে বলে, এটা তো একেবারে অলৌকিক ব্যাপার। কারণ ক্রেনার ভেতরে আছে সোর্ড লর্ড ট্যালেন্ট, যা সবচেয়ে শক্তিশালী ট্যালেন্টগুলোর একটি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ একটি গরিব পরিবারের মেয়েও যে সোর্ড লর্ড হতে পারে সেটা তারা ভাবতেই পারেনি। গাডাও ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। সে ক্রেনার প্রশংসা করে বলে, তোমার ভেতরে সত্যিই অসাধারণ ট্যালেন্ট আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ক্রেনা তেমন খুশি হয় না। সে বলে, কিন্তু আমি তো আসলে একজন সোর্ড ওম্যান হতে চেয়েছিলাম। এদিকে অ্যালান মনে মনে ভাবতে থাকে, আমি তো আগেই জানতাম ক্রেনার ভেতরে ট্যালেন্ট থাকবেই, কারণ সে তো শুরু থেকেই অনেকটা ওভার পাওয়ার। যার পর এবার পালা আসে এলেনের। এলেন সামনে এগিয়ে যায় এবং বলে, আজ আমার বাবা মা জানতে পারবে যে আমি একজন সমনার। এটা বলেই সে ক্রিস্টালের ওপর হাত রাখে, কিন্তু ক্রিস্টালটা হালকা করে একটু জ্বলে উঠে আবার নিভে যায়। এটা দেখে এলেন একটু বিভ্রান্ত হয়ে যায় এবং মনে মনে ভাবে, এটা কি হলো? কিন্তু হঠাৎ করেই সেই ক্রিস্টালটা খুব জোরে আলো ছড়াতে শুরু করে। এতটা উজ্জ্বল আলো তো ক্রেনার পালাতেও দেখা যায়নি। সেই তীব্র আলোতে এলেন দূরে ছিটকে পড়ে যায়। তখন তার বাবা এসে তাকে তুলে ধরেন। এলেন তখন জিজ্ঞেস করতে থাকে, আমার ট্যালেন্ট কি? কিন্তু সেখানে যারা ছিল তারা বলে, তুমি নিজেই বলো, কারণ আমরা তো পড়তে জানি না। সবাই খুব আগ্রহ নিয়ে শুনতে চাইছিল, কিন্তু তখন সেই লোকটা বলে বসে, এলেনের ভেতরে কোনো ট্যালেন্টই নেই। এটা শুনে এলেন ভীষণ অবাক হয়ে যায় এবং বলে, কি? এরপর সে নিজেই গিয়ে নিজের স্ট্যাটাস দেখে। সেখানে তার সব স্ট্যাটই র্যাঙ্ক, আর তার ট্যালেন্টটাও ঠিকমতো লেখা নেই। এটা দেখে সে মনে মনে বলে, এটা কি কোনো গ্লিচ নাকি? এই গেমের ডেভেলপারগুলো তো একেবারে বাজে। অন্তত নিজেদের গেমের বাগগুলো তো ঠিক করতে পারত। এখন তো কেউই জানতে পারবে না যে আমি একজন সমনার। ওদিকে রোডিন ভাবছিল এলেন হয়তো খুব হতাশ হয়ে গেছে। তাই সে এসে এলেনকে জড়িয়ে ধরে এবং বলে, চলো বাড়ি যাই। এলেনও তাতে রাজি হয়ে যায়। তারপর তারা সবাই বাড়িতে ফিরে আসে। সেখানে থ্রেসিয়া এবং ম্যাশ তাদের জন্য অপেক্ষা করছিল। পরের দৃশ্যে দেখা যায় এলেনের পুরো পরিবার একসাথে বসে আছে। সবাই মিলে এলেনকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে। রোডিন বলতে শুরু করে, এলেন, তোমার ট্যালেন্ট থাকুক বা না থাকুক, এতে কোনো কিছু যায় আসে না। আমরা সব সময় তোমাকে নিয়ে গর্বিত থাকব। এটা শুনে এলেন অনেক খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবে, আমরা এতটাই গরিব যে আমাদের বাড়িতে একটা বাথটাব পর্যন্ত নেই। তবুও আমি খুব খুশি, কারণ আমি এমন একটা ভালোবাসায় ভরা পরিবারের মধ্যে জন্মেছি। পরের দৃশ্যে দেখা যায় অ্যালেন এখন নিজের ঘরে বসে আছে। সে বলল, আজই সে জানতে পেরেছে যে তার সব অ্যাট্রিবিউটই ই র্যাঙ্ক। এর কারণ একটাই, এই পৃথিবীতে একমাত্র সেওই সেই ব্যক্তি যে হেল মোডে গেম খেলছে। আজ যে রেজার সেরিমনিতে সবাই উপস্থিত ছিল, তাদের প্রত্যেকেরই বয়স মাত্র ৫ বছর। তার মানে তাদেরও তার মতোই লেভেল ১-এ থাকার কথা। এই যে র্যাঙ্ক সিস্টেম, সম্ভবত সেটাই বোঝায় একজন মানুষ ভবিষ্যতে কতটা উন্নতি করতে পারবে। যখনই তারা লেভেল আপ করবে, তখন তাদের আসল ক্ষমতা ধীরে ধীরে প্রকাশ পাবে। হয়তো এ কারণেই তার সব অ্যাট্রিবিউট ই র্যাঙ্ক দেখাচ্ছে, কারণ সে হেল মোড বেছে নিয়েছে। তাই স্বাভাবিক মানুষের তুলনায় তাকে ১০০% বেশি পরিশ্রম করে প্রোগ্রেস করতে হবে। যদি বিষয়টা এইভাবে দেখা হয়, তাহলে তার বর্তমান র্যাঙ্কটা হয়তো আসল মানের একটা ছোট অংশ হিসেবেই দেখাচ্ছে। এই দুনিয়ায় একমাত্র সেওই হেল মোডে খেলছে।
তার জায়গায় যদি কোনো সাধারণ মানুষ থাকত তাহলে হয়তো পাগল হয়ে যেত, কিন্তু সে নয়, কারণ সে একজন হার্ডকোর গেমার। নিজের পুরো জীবনটাই সে ব্যয় করেছে এটা প্রমাণ করতে যে সে সত্যিই অসাধারণ একজন গেমার। আর তার ট্যালেন্টের জায়গায় যে অদ্ভুত অক্ষরগুলো দেখাচ্ছিল, হয়তো সেটা কোনো গ্লিচ। গেমের ডেভেলপারদের এটা যত দ্রুত সম্ভব ঠিক করা উচিত। এখন সময় এসেছে অভিযোগ জানানোর। সে ঠিক করেছে তাদের কাছে অনেকগুলো চিঠি পাঠাবে। পরের দৃশ্যে দেখা যায় অ্যালেন কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে। সে তার মাকে জিজ্ঞেস করে, আজ বাবার মুডটা খারাপ লাগছে কেন? তখন থ্রেসিয়া বললেন, জানি না, কাল রাতে তিনি অনেক দেরিতে বাড়ি ফিরেছিলেন, তারপর থেকেই এমন আচরণ করছেন। এরপর জানা যায় তারা সবাই ক্রেনার বাড়িতে এসেছিল উদযাপন করতে, কারণ ক্রেনা অবশেষে সোর্ড লর্ড হয়ে গেছে। ক্রেনাও খুব উত্তেজিত হয়ে অ্যালেনকে বলল, তুমি কি জানো, সোর্ড লর্ড আসলে সোর্ডস উমেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। অ্যালেন অবাক হওয়ার ভান করে বলল, সত্যি নাকি? কিন্তু মনে মনে অ্যালেন ভাবল, বোকা ক্রেনা, এই কথাটা তো আমি অনেক আগেই জানি। আমি শুধু বোকা সাজার অভিনয় করছি। ক্রেনা তখন সেখানেই দাঁড়িয়ে বলছিল, এখন থেকে আমি আরও শক্তিশালী হয়ে উঠব। ঠিক তখনই ক্রেনার মা বললেন, কিছুক্ষণ আগে চিফ এখানে এসেছিলেন। সেলিব্রেশন করার জন্য তিনি আমাদের এই মদের বোতলটা দিয়ে গেছেন। তো একটু খুলে দাও তো। এটা বলেই তিনি বোতলটা গ্যাডার হাতে তুলে দেন। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা রোডিনকে দেখে মনে হচ্ছিল সে বেশ বিরক্ত। সে একটু ব্যঙ্গের সুরে বলতে লাগল, হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই মজা করো। এটা দেখে অ্যালেন মনে মনে ভাবতে লাগল, আমার কি বাবা ঈর্ষা করছে? কারণ ক্রেনা তো এখন শর্ট লর্ড, আর আমি কিছুই নই। তবে সে আবার নিজেই ভাবল, না, আমার মনে হয় না বাবা ঈর্ষান্বিত। এদিকে রোডিন গ্যাডাকে ড্রিঙ্ক অফার করল, কিন্তু এতে গ্যাডাও বিরক্ত হয়ে গেল। সে বলল, তুমি যদি এমন মুখ করে আমাকে কিছু খেতে বলো তাহলে আমি কিছুই খাব না। এভাবে আচরণ করা বন্ধ করো। তখন রোডিন বলল, আমি ঈর্ষা করছি না, বরং আমি তো খুশি। গ্যাডা তখন জিজ্ঞেস করল, যদি সত্যিই খুশি হও তাহলে একটু আগে কেন বলছিলে যে তুমি আমাদের পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেবে? এ কথা শুনে সেখানে থাকা সবাই হতবাক হয়ে গেল। তারা অবাক হয়ে জিজ্ঞেস করল, এর মানে কি? রোডিন তখন বলল, এমন না যে আমি এটা চাই, কিন্তু তোমরাই ভেবে দেখো, ক্রেনার প্রতিভা অসাধারণ। সে চাইলে নাইটদের সাথে যোগ দিতে পারে এবং দেশের সেবা করতে পারে। এমনকি ভবিষ্যতে সে একজন অভিজাত বা নোবেলও হয়ে যেতে পারে। সে আরও বলল, মানে ভবিষ্যতে তোমাদের পরিবার আমাদের চেয়েও অনেক বড় হয়ে যাবে। তাই আজ থেকেই তোমাদের অভ্যাস করে নেওয়া উচিত আমাদের মতো গরিব লোকদের সাথে কথা না বলার। এই কথা শুনে গ্যাডা রাগে ফেটে পড়ে। সে রোডিনকে ধরে বলল, আমরা যদি নোবেল হয়েও যাই তাতে কি আসে যায়? আমরা তো তখনও বন্ধু থাকব। দুজনের তর্ক তখন ধীরে ধীরে বড় ঝগড়ায় রূপ নিতে লাগল। এটা দেখে এলেন ক্রেনাকে বলল, তুমি কি ওদের একটু শান্ত করতে পারবে? ক্রেনা বলল, ঠিক আছে। কিন্তু সে এগিয়ে যাওয়ার আগেই হঠাৎ সেখানে তাদের দুজনের স্ত্রী এসে উপস্থিত হলেন। তারা প্রথমে দুজনকে থামতে বললেন, কিন্তু কেউই কথা শুনছিল না। শেষে বাধ্য হয়ে তারা দুজনকেই একটা করে ঘুষি মারলেন থামানোর জন্য। এরপর দুজনেই ভয় পেয়ে গেল এবং চুপচাপ শান্ত হয়ে বসে পড়ল। এটা দেখে অ্যালানও ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবে, মেয়েদের সাথে কখনো ঝামেলায় জড়ানো উচিত নয়। সে ক্রেনার মাকে জিজ্ঞেস করে, এই দুজন কি আগে থেকেই এরকম ছিলেন? তিনি জবাব দেন, হ্যাঁ, বাবা হওয়ার পর থেকে একটু বদলেছেন বটে। তবে এরা শুরু থেকেই গরম মেজাজের, সব সময় ঝগড়া লেগেই থাকত। তখন থ্রেসিয়া অ্যালানকে বলেন, আসলে আমরা চারজনেই ইয়না জানি, একই গ্রামে জন্মেছি, একসাথে বড় হয়েছি। অ্যালান অবাক হয়ে বলে, সত্যি নাকি? ক্রেনার মা বলেন, হ্যাঁ, শুনেছিলাম একটা নতুন গ্রাম তৈরি হচ্ছে, তাই আমরা সবাই একসাথে এখানে চলে আসি। একসাথে কাজ করে নিজেদের ঘর বানিয়েছি। তাই তো লক্ষ্য করলে দেখবে আমাদের বাড়িগুলো দেখতে একই রকম।
পুরনো স্মৃতি মনে পড়তেই গ্যাডা আর রোডিনের মেজাজ একটু নরম হয়ে আসে, আর তারা শান্তিমতো মদ্যপান উপভোগ করতে থাকেন। পরের দৃশ্যে দেখা যায় সবাই কাজ করছেন। এমন সময় একজন লোক দৌড়ে এসে তাদের জানায় নাইট অফ অর্ডার ক্রেনার সাথে দেখা করতে আসছে। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়, কারণ এটা সত্যিই অনেক বড় ব্যাপার। পরের দৃশ্যে তারা ক্রেনাকে নিয়ে গ্রামে আসে। বাকি গ্রামবাসীরাও অবাক হয়ে তাকিয়ে থাকে। এই ছোট্ট মেয়েটি সোর্ডলর্ড? এই ভিড়ের মধ্যে অ্যালানকে দেখে ফেলে দোগোরা। সে অ্যালানকে বলে, তোমার মতো প্রতিবাহীন একজন এখানে কি করছে? ক্রেনা সাথে সাথে এগিয়ে গিয়ে বলে, ওকে অপমান করো না, অ্যালান শক্তিশালী। কিন্তু সে মানতে রাজি হয় না। কিন্তু অ্যালানের সব র্যাঙ্ক তো ও দুর্বল। এটা শুনে ক্রেনা আরও ক্ষেপে যায় এবং গ্যাডাকে তাকে ধরে রাখতে হয়। ঠিক এই মুহূর্তে নাইটরা এসে পড়ে। তাদের মধ্যে ছিলেন নাইট ক্যাপ্টেন জ্যানফ। তাকে দেখে অ্যালান উত্তেজিত হয়ে ভাবে, এটা তো দারুণ, ইনি ক্যাপ্টেন, একজন সোর্ড মাস্টার। এরপর ক্রেনাকে মাঝখানে ডেকে আনা হয়। সে বেশ উত্তেজিত, কারণ সে একজন নাইটের সাথে দেখা করছে। অ্যালান মনে মনে ভাবতে থাকে, ক্রেনা কি আমাদের গ্রাম ছেড়ে নাইট হতে চলে যাবে? তাহলে আমি একটু একা হয়ে পড়ব। ঠিক তখন জ্যানফ গ্যাডাকে বলেন, আমি ক্রেনার শক্তি দেখতে চাই, ওকে লড়াই করতে হবে। গ্যাডা উদ্বিগ্ন হয়ে বলেন, কিন্তু ও এখনো অনেক ছোট, আজ পর্যন্ত ও কখনো আসল তলোয়ার ধরেনি। জ্যানফ বলেন, ও একজন সোর্ড লর্ড, আসল তলোয়ার ব্যবহার করতে ওর কোনো সমস্যা হওয়ার কথা নয়। নাকি ক্রেনার সোর্ড লর্ড হওয়ার বিষয়টা মিথ্যা? গ্যাডা বলেন, না, তা নয়, আমি শুধু আমার মেয়ের চিন্তা করছি, ও আহত হতে পারে। কিন্তু জ্যানফ একেবারেই নমনীয় হলেন না। তিনি তার ভাইস ক্যাপ্টেনকে বললেন, লড়াইয়ের জন্য প্রস্তুত হও। এটা দেখে অ্যালান হতবাক হয়ে যায়। এটা কি হচ্ছে? জ্যানফ তখন বলেন, আমাদের সন্দেহ আছে যে অ্যাপ্রেজাল সেরিমনির ফলাফল বদলে দেওয়া হয়েছে। এটা একটি গুরুতর অপরাধ, যার শাস্তি মৃত্যু। তাই ক্রেনাকে লড়াই করে প্রমাণ করতে হবে যে সে সত্যিই সোর্ড লর্ড কিনা। গ্যাডা ভয় পেয়ে কাতর কণ্ঠে বলেন, প্লিজ, এটা করবেন না, আমার মেয়ের জীবন বিপদে পড়বে। জ্যানফ ঠান্ডা গলায় বলেন, না, ওকে লড়তেই হবে, নইলে এখানেই তোমার মেয়ে এবং পুরো পরিবারকে হত্যা করা হবে। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। অ্যালান রাগে কাঁপতে কাঁপতে মনে মনে বলে, এটা কি চলছে? এটা একদমই ন্যায়সঙ্গত নয়। এদের কি মাথা খারাপ হয়ে গেছে? আসল তলোয়ার নিয়ে আসে। তলোয়ারটা দেখে ক্রেনার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। এই তলোয়ার আমি ব্যবহার করব? হ্যাঁ। এটা শুনে ক্রেনা খুশি হয়ে গ্যাডাকে বলে, ঠিক আছে, তাহলে আমি লড়বই। গ্যাডার আর কিছু বলার থাকে না, তাকে মেনে নিতে হয়। আর এভাবেই ভাইস ক্যাপ্টেন বনাম ক্রেনার মধ্যে লড়াই শুরু হতে চলেছে। ভাইস ক্যাপ্টেনের নাম হল লি ব্র্যান্ড। হ্যাঁ বন্ধুরা, কমেন্ট সেকশনে কেউ এই নাম নিয়ে মজা করবে না, আমরা ওকে ভাইস ক্যাপ্টেনই বলবো। লড়াই শুরু হতেই ক্রেনা তার উপর একের পর এক শক্তিশালী আঘাত হানতে শুরু করে। এটা দেখে দোগরাও অবাক হয়ে যায়। ক্রেনা নিজের সমান লম্বা একটা তলোয়ার দিয়ে লড়ছে। ক্রেনা লড়তে লড়তে বেশ উত্তেজিতও বটে, কিন্তু ভাইস ক্যাপ্টেন তার প্রতিটি আঘাত আটকে দিচ্ছেন। অ্যালান মনে মনে ভাবে, ক্রেনার তলোয়ারবাজির দক্ষতা এতদিনে লেভেল 5-এ পৌঁছে গেছে, কারণ আমরা প্রতিদিনই লড়াই করতাম। কিন্তু ভাইস ক্যাপ্টেনের বিরুদ্ধেও কতটা টিকতে পারবে সেটা নিয়ে আমি নিশ্চিত নই। ধীরে ধীরে ভাইস ক্যাপ্টেন ক্রেনার উপর ভারী হয়ে উঠতে থাকে, কিন্তু ক্রেনা হার মানে না। সে পিছিয়ে গিয়ে আবার ভয়ঙ্কর আক্রমণের জন্য প্রস্তুত হয়। এটা দেখে ভাইস ক্যাপ্টেনের মাথা ঠিক থাকে না। সে প্রতারণা করে। ক্রেনার পেটে সজোরে লাথি মেরে তাকে অনেক দূরে ছুড়ে দেয়। ক্রেনা গিয়ে দেয়ালে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এটা দেখে গ্যাডা ক্রোধে ফেটে পড়েন এবং মেয়েকে বাঁচাতে ছুটে যান। কিন্তু নাইটরা তাকে আটকে দেয়। রোডিন আর অ্যালানকেও আটকে রাখা হয়। অ্যালান ক্ষোভে বলে, এটা স্পষ্টতই ক্রেনার জন্য অনেক বেশি ছিল। সে সোর্ড লর্ড হলেও প্রতিপক্ষ একজন পূর্ণবয়স্ক মানুষ, সুবিধা তো থাকবেই। সবাই ভাবছিল ক্রেনা হেরে গেছে, কিন্তু হঠাৎ সে উঠে দাঁড়ায়। তার শরীর থেকে সবুজ ধোঁয়া বের হতে শুরু করে এবং সে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে।
তার গতিও অকল্পনীয় রকম বেড়ে যায়। সে একের পর এক আঘাতে ভাইস ক্যাপ্টেনকে ঘিরে ফেলে। এত দ্রুত এত আঘাত সামলাতে ভাইস ক্যাপ্টেন হিমশিম খেতে থাকেন। তিনি বুঝতে পারেন ক্রেনার বিশেষ সুপ্ত শক্তি জেগে উঠেছে। ক্রেনার এই শক্তি দেখে অ্যালানও অভিভূত হয়ে যায়। এরপর ক্রেনা পুরো শক্তি একত্রিত করে চূড়ান্ত আঘাত হানে এবং ভাইস ক্যাপ্টেনের তলোয়ার ভেঙে টুকরো হয়ে যায়। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। জেনফ এখানেই লড়াই থামিয়ে দেন। ক্রেনাও থেমে যায় এবং ভাইস ক্যাপ্টেনকে ধন্যবাদ জানায়। অনেক মজা হলো, আপনাকে অনেক ধন্যবাদ। আর ভাইস ক্যাপ্টেন হেরে মাটিতে লুটিয়ে পড়েন। এই দৃশ্য দেখে সবাই ক্রেনার প্রশংসায় মুখর হয়ে ওঠে। সবাই বুঝে যায় ক্রেনা সত্যিই একজন সোর্ড লর্ড। গ্যাডাও গর্বে বুক ফুলিয়ে নাইটদের দিকে তাকিয়ে বলেন, দেখলেন তো, এই আমার মেয়ে কতটা শক্তিশালী। তারপর দৌড়ে গিয়ে ক্রেনাকে জড়িয়ে ধরে বলেন, তুমি অসাধারণ করেছ। ঠিক তখন জেনফ এগিয়ে এসে গ্যাডাকে বলেন, এত প্রতিভাবান একটি সোর্ড লর্ডকে জন্ম দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আর মাফ করো, আমি তোমাদের সাথে ভুল আচরণ করেছিলাম। তোমার মেয়ের মধ্যে সত্যিই অবিশ্বাস্য প্রতিভা আছে। তাই আমি তোমার সাথে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে তোমার বন্ধুকেও সাথে নিয়ে আসতে পারো। গ্যাডা রাজি হন এবং তারা সবাই মিলে গ্রামের প্রধানের বাড়িতে আলোচনা করতে আসেন। সেখানে তাদের জন্য দারুণ সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়েছে। এটা দেখে অ্যালান একটু অবাক হয়ে মনে মনে বলে, প্রধানের ছেলে এখানে কেন সেটা বুঝতে পারছি, কিন্তু দোগোরা আর তার বাবা এখানে কি করছে? তবে এসব নিয়ে বেশি মাথা না ঘামিয়ে সে ভাবে, এখানে যে ফলমূল দেওয়া হচ্ছে সেগুলো লুকিয়ে বাড়িতে নিয়ে যাব, মা আর ছোট ভাইয়ের জন্য। এরপর জেনফ সবাইকে বলেন, খেতে খেতেও কথা বলা যাবে, তবে আগে নিজের পরিচয় দিই। আমি নাইটদের ক্যাপ্টেন জেনফ। আমার প্রভু আমাকে এখানে পাঠিয়েছিলেন এটা যাচাই করতে যে এই সোর্ড লর্ড আসল কিনা, এবং এখন আমি নিশ্চিত এটাটা সত্যি। এই কথা বলে জেনফ গ্রামের প্রধানকে বলেন, এই গ্রাম যখন পুরোপুরি গড়ে উঠত তখন এটার নাম তোমার নামে রাখা হওয়ার কথা ছিল, কিন্তু এখন যেহেতু জানা গেছে এখানে একজন সোর্ড লর্ডের জন্ম হয়েছে, তাই আমার প্রভু সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তকে সম্মান জানাতে এই গ্রামের নাম হবে ক্রেনা ভিলেজ। চাইলেও না বলার উপায় নেই, প্রধানকে মেনে নিতে হয়। জেনফ আরও বলেন, এই পরিবর্তনের জন্য ক্ষমা করবেন। আসলে ৩ বছর আগে কাউন্টের পরিবারে একজন সোর্ড লর্ডের জন্ম হয়েছিল। অ্যালান এই কথা শুনতে শুনতে খাবার সরিয়ে রাখছিল। সে মনে মনে ভাবে, আমি তো ভেবেছিলাম সোর্ড লর্ডের জন্ম শুধু সার্ফ বা সাধারণ মানুষের মধ্যে হয়। জেনফ বলতে থাকেন, ৩ বছর আগের সেই সোর্ড লর্ড রাজপরিবারের সেবায় নিযুক্ত হয়েছিল, কিন্তু সে তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। পরে যখন তাকে আবার পরীক্ষা করা হলো তখন দেখা গেল সে আসলে মিথ্যা অভিনয় করছিল। বাস্তবে তার প্রতিভা ছিল শুধু একজন সাধারণ তলোয়ারবাজের। এরপর জানা গেল যে অনেক অভিজাত পরিবারের সদস্যরা তাদের প্রতিভার ফলাফল বদলিয়ে নেয়। তাই রাজ্য সিদ্ধান্ত নিয়েছে এভাবে লড়াইয়ের মাধ্যমে যাচাই করে দেখা হবে কে আসল সোর্ড লর্ড আর কে নকল। তারপর গ্যাডার দিকে তাকিয়ে বলেন, মাফ করো যে তোমার মেয়েকে এত বিপজ্জনক পরীক্ষায় ফেলতে হয়েছিল। আশা করি তুমি আমার পরিস্থিতিটা বুঝতে পারবে। আর শোনো, ক্রেনাকে এভাবেই বড় করতে থাকো যাতে সে একজন অসাধারণ সোর্ড লর্ড হয়ে উঠতে পারে। যখন সে ১২ বছর বয়সে পৌঁছাবে তখন সে একাডেমিতে পড়তে যেতে পারবে এবং সেখান থেকে সরাসরি রাজপরিবারের সেবায় নিযুক্ত হতে পারবে। এটা শুনে অ্যালানও উত্তেজিত হয়ে মনে মনে বলে, এই দুনিয়ায় একাডেমি আছে নাকি? ঠিক তখন দোগোরা হঠাৎ বলে ওঠে, তার মানে যে কেউ একাডেমিতে গেলে নাইট হতে পারবে? তার বাবা সাথে সাথে তাকে থামিয়ে দেন এবং জেনফের কাছে বলেন, মাফ করবেন, আমার ছেলে একটু অবুঝ। তিনি বলেন, ও আপনার সামনেই বলে ফেলল, আসলে এর মধ্যে এক্স ইউজারের প্রতিভা আছে, এও নাইট হতে চায়। জেমফ তখন বলেন, কিছুদিনের মধ্যে এই গ্রামে একজন প্রশিক্ষক পাঠানো হবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। যদি ভালো ফলাফল করতে পারো তাহলে একাডেমিতে ভর্তির সুযোগ পেতে পারো। দোগোরা বলে, ঠিক আছে। তখন ক্রেনা এলানকে বলে, তোমাকেও আমাদের সাথে পড়তে আসতে হবে। এলান রাজি হয়ে বলে, হ্যাঁ। এটা শুনে দোগোরা এলানকে বলে, এলানের তো কোনো প্রতিভাই নেই, ও গিয়ে কি করবে? ওকে তো পড়তে লিখতেই আসে না। এটা শুনে এলান মনে মনে বলে, কি হচ্ছে এটা?
একটা 5 বছরের বাচ্চা আমাকে হেনস্থা করছে। এদের কি করে জানাবো যে আমার আসল বয়স 40 বছর? এরপর জেমস অ্যালানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি কে? গ্যাডা বলেন, এ আমার বন্ধু রোডিনের ছেলে। এটা শুনে জেমস চমকে ওঠেন। তিনি রোডিনের দিকে ঘুরে বলেন, তুমি কি সেই রোডিন, দ্য বোর হান্টার? তুমি আগে কেন বলনি? মাফ করো, তোমাকে যথাযোগ্য সম্মান দেওয়া উচিত ছিল আমার। তুমি তো এই গল্পের নায়কের মতো। এটা শুনে রোডিনও হতবাক হয়ে যান। রোডিন অবাক হয়ে বলেন, আপনি আমার সম্পর্কে জানেন? জেনেফ বলেন, আমার প্রভু ব্যারন, তোমরা যে গ্রেট বোরের মাংস সরবরাহ করো সেটা তার খুব পছন্দ। যতটুকু শুনেছি তুমি শিকারের সবচেয়ে বিপজ্জনক ভূমিকাটা নিজে নাও। তুমি সত্যিকারের একজন বীর। এটা শুধু আমি বলছি না, আমার প্রভুর পক্ষ থেকেও তোমাকে এটা জানাচ্ছি। এটা শুনে অ্যালান মনে মনে গর্বিত হয়ে ভাবে, আমার বাবা তো একেবারে সুপারস্টার। পরের দৃশ্যে সবাই আলাদা হয়ে যার যার বাড়ির পথে রওনা দেন। হাঁটতে হাঁটতে রোডিন বলেন, কে জানত যে আমার মতো একজন সার্ফকে এত বড় মানুষদের কাছ থেকে স্বীকৃতি মিলবে। চলো অ্যালেন, এভাবেই পরিশ্রম করতে থাকি। এভাবে সুনাম পেতে থাকলে হয়তো একদিন এই দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারব। আর অ্যালেন, তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমিও অনেক ভালো করবে, কারণ তোমার শিরায় আমার রক্ত আছে। এটা শুনে অ্যালেন হঠাৎ মনে পড়ে যায়, ও হ্যাঁ, আমি তো কিছু ফল লুকিয়ে নিয়েছিলাম মা আর ম্যাশের জন্য। রোডিন হেসে বলেন, এটা শুধু তুমিই করনি, আমিও করেছি। এই কথায় দুজনেই হাসতে শুরু করে, যেমন বাবা তেমনই ছেলে। ঠিক আছে বন্ধুরা, এর সাথেই এই এপিসোড এখানে শেষ হলো। আশা করি এপিসোডটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে যেও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সব নোটিফিকেশন চালু করে দাও। পরের ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত বাই বাই।